থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা জানো স্টুডেন্ট, আমরা অলরেডি থার্ড সেমিস্টারের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সমস্ত কোর্সটা কভার করেছি থ্রু আমাদের ইজি টু লার্নিং ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সারা বছর ধরে এই কোর্সটাকে এনজয় করেছো। আমরা ফিজিক্সের পুরো কোর্সটা থার্ড সেমিস্টারের আপকামিং কভার করেছি, কেমিস্ট্রি এবং ম্যাথস তিনটেই আমরা কভার করার চেষ্টা করেছি এবং কভার করেওছি। এ টু জেড আমরা মানে থরলি প্রত্যেকটা টপিককে নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো তোমরা আশা করছি ভিডিওগুলো সারা বছর ধরে দেখেছো, বা যদি এখনো তোমাদের কোনো ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যাও প্লেলিস্টে গিয়ে তোমরা একদম টপিক ওয়াইজ ডিসকাশনস করা আছে ভিডিওগুলো। যে টপিকে তোমাদের ডাউটস হচ্ছে, যে টপিকে তোমাদের কোয়ারিজ আসছে, যে টপিক নিয়ে তোমরা বুঝতে পারছো না, যে টপিক নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা ভিডিওগুলো দেখো। আশা করছি এখানে তোমাদের অনেক হেল্প হবে এবং অনেক উপকার হবে, রাইট? তো আমি বলবো যে তোমাদের মানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের মোটিভেশনকে রাখো কাছে এবং তোমরা ভিডিওগুলোকে দেখো। মানে ভিডিওগুলোর এখন তো জাস্ট পরীক্ষা আমাদের সামনে, তোমরা তোমাদের যে টপিকসে ডাউটস হচ্ছে তোমরা প্লেলিস্টে যাও এবং ভিডিওগুলোর লিংক তোমরা পেয়ে যাবে। ভিডিওগুলোর সেখান থেকে ভিডিওগুলোকে কভার করার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকে আমরা আজকে যে জন্য এসেছি, যে আমরা আগের একটা ভিডিওতে দেখে বলেছিলাম যে দেখো আমাদের পরীক্ষা 15 ডেজ বাকি, আমার পরীক্ষা 15 দিন বাকি, ঠিক? তো আমরা কিভাবে এগোবো? এখন আমাদের 15 দিনে আমরা তো মানে অনেকেই আমাকে বলছে স্যার 15 দিনে আর কিভাবে আমরা কভার করব, কিভাবে আমরা এখন এই সময় আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আর 15 দিনও নেই পরীক্ষা, জাস্ট 14 ডেজ, 14 দিন আমাদের বাকি আছে। তো এই টাইমে আমরা কিভাবে কভার করব, এই টাইমে আমরা কি করব? তো আমি তো তিনটে পার্টে এসে তিন রকম টাইপের স্টুডেন্টদেরকে ভাগ করেছিলাম। তো ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টদের এখন কি মোটিভেট মানে তো আমি তিনটে পার্টে তিনটে ক্যাটাগরিকে ভাগ করেছিলাম। ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টরা অলরেডি ডিমোটিভেট না হয়ে, ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টরা অলরেডি তাদের জন্য আমি একটু কিছু বলেছিলাম, যারা সারা বছর অলরেডি পুরো সিলেবাসটাকে কভার করেছে, যারা সারা বছর পুরো বিষয়টা পড়েছে, যারা সারা বছর মানে ক্লাসটার সঙ্গে যুক্ত ছিল, যারা সারা বছর ক্লাসটাকে ফলো করেছে, তাদের নিয়ে তো আমাদের চাপ নেই। তারা অলরেডি মানে তাদের নিয়ে আমাদের কোনো চাপ নেই। তারা অবশ্যই সাকসেস পাবে, তারা অবশ্যই অ্যাচিভ করতে পারবে। তাদের জন্য স্ট্র্যাটেজি আমি একটা বলেইছি অলরেডি। আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখে ফেলেছো। যদি না দেখে থাকো তো ভিডিওটা দেখতে পারো। আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে সেখান থেকে, রাইট? তো দেখো, এটা আমাদের হচ্ছে পরীক্ষার রুটিন। আমাদের আপকামিং এক্সাম 8 তারিখ বাংলা। দেখো, আর 8 তারিখ পরীক্ষা মানে আমাদের বাংলার জন্য 14 দিন বাকি আছে। 10 তারিখ ইংলিশ পরীক্ষা, আমার 16 দিন বাকি আছে। আর 12 তারিখ ফিজিক্স পরীক্ষা, আর 18 দিন বাকি আছে। আর 16 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা, আর 22 দিন বাকি। 19 তারিখ ম্যাথামেটিক্স, আর 25 দিন বাকি। 22 তারিখ বায়োলজিক্যাল সায়েন্স, আর 28 দিন বাকি আছে। তো আমাদের হাতে টাইম রয়েছে আপ টু 6 তারিখ, মানে কি বলবো, হাফ ডে, মানে 6 তারিখ আফটারনুন পর্যন্ত। 6 তারিখ আফটারনুন পর্যন্ত আমাদের হাতে টাইম রয়েছে, রাইট? তো এর বেশি আর টাইম কিন্তু আমাদের হাতে নেই। আপ টু 6 তারিখ আফটারনুন পর্যন্ত আমাদের হাতে টাইম রয়েছে, রাইট? এর মধ্যে আমাকে পুরো মানে যতগুলো সাবজেক্ট আমার রয়েছে, সব সাবজেক্টগুলো যা পড়ার আমাকে এর মধ্যেই পড়তে হবে। তো আমি বলেছিলাম যে তোমরা ফার্স্ট যারা ক্যাটাগরি 1 ছিলে, তারা তো অলরেডি সারা বছর ক্লাস করেছো, সারা বছর পড়েছো, সারা বছর জিনিসগুলোকে বুঝেছো, সারা বছর অঙ্ক প্র্যাকটিস করেছো, বা ফিজিক্স পড়েছো, বা কেমিস্ট্রি প্র্যাকটিস করেছো, অর্গানিক কভার করেছো, ফিজিক্সের সমস্ত প্রবলেমস কভার করেছো, ফিজিক্সের সমস্ত ডেরিভেশনগুলো কভার করেছো। তাদের নিয়ে আমার চিন্তা নেই। তাদের নিয়ে আমি একটা মানে অলরেডি আমি একটা কিভাবে তারা এগোবে, তারা কিভাবে মক টেস্ট দিয়ে
কিভাবে কভার করবে জিনিসগুলো, এখন তাদের কি করা উচিত ডিমোটিভেট না হয় সেই নিয়ে বলেছিলাম। এবার আরো কিছু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা পড়েছে মোটামুটি, কিন্তু তাদের পুরো সিলেবাসটা ঠিকঠাক ভাবে মানে কিছু কিছু কোনো কারণে হয়তো পুরোটা কভার করতে পারেনি সিলেবাস, বা কোনো জায়গা বোঝার অসুবিধা থেকে গেছে, বা কোনো জায়গা ভুলে যাচ্ছে, কোনো জায়গা মনে থাকছে না। তোমরা কিভাবে করবে, তোমাদের ঠিক স্ট্র্যাটেজিটা কি হবে এখন? তো তোমাদেরকে আমি বলবো তোমরা মোটেও ডিমোটিভেট হবে না, তোমাদের কাছে এখনো 14 ডেজ টাইম রয়েছে, রাইট? তো 14 ডেজকে আমি যদি ধরো আমার হিসাব অনুযায়ী, দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে 5টা, 1 2 3 4 5 6, 6টা। তো এবার 6টার মধ্যে একটা তো ফোর্থ, তো আমাদের দরকার পড়লে আমি 5টাই যদি ভেবে নিই, ঠিক আছে, 6টাই ভাবলাম, আমার 6টাই সাবজেক্ট ভাবলাম, ঠিক। তো আমার হাতে আমি 14 দিনের মধ্যে 2 দিন বাদ দিলাম, আমি 6 তারিখ পর্যন্ত যদি ধরি তাহলে আমার কত দিন হয়, 12 দিন আমার কাছে আছে, রাইট? 12 দিন আছে মানে আমার হাতে দেখো পার দিন মানে পার সাবজেক্টের জন্য 2 দিন করে রয়েছে হিসাব মতো, রাইট? পার সাবজেক্টের জন্য 2 দিন রয়েছে। এবার আমি কি বলবো যে না তুমি টানা 2 দিন ধরেই একটা সাবজেক্ট পড়ো, সেরকম নয়, একদমই তা বলছি না। তাহলে কি আমার নেক্সট স্ট্র্যাটেজিটা তাহলে কি হবে, মানে আমি কিভাবে এগোবো, রাইট? তো দেখো, আশা করছি তোমাদের মেন ফোকাস হওয়া উচিত প্রথমে যে তোমরা দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো অলরেডি কভার্ড হয়ে আছে, কোন চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি কভার করেছো, কোন চ্যাপ্টারগুলো। ধরো তোমার কাছে 5টা চ্যাপ্টার আছে, তুমি 5টা চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার অলরেডি কভার করে ফেলেছো, তার মানে কি তোমার 3টে চ্যাপ্টার আছে। তাহলে তোমার 2টো চ্যাপ্টারের জন্য বেশিক্ষণ টাইম দেওয়ার দরকার নেই, তার মানে তোমার 2টো চ্যাপ্টারের শর্ট নোট বা 2টো চ্যাপ্টারের ডেরিভেশনস বা 2টো চ্যাপ্টারের ছোট ছোট নোটস গুলো এগুলো রেডি রয়েছে। তার মানে তুমি জাস্ট ওইগুলোকে একবার রিকল করে নাও, একবার জাস্ট 1-2 ঘন্টা টাইম দিয়ে ওই চ্যাপ্টারটাকে ওই 2টো চ্যাপ্টার পড়তে তোমার টাইম লাগবে না। কিন্তু যে 3টে চ্যাপ্টার কভার্ড হয়ে নেই, সেই 3টে চ্যাপ্টারের ডিটেলসে পড়ার আর প্রয়োজন নেই, আমাকে শর্টস ওয়েতে পড়তে হবে। যে ওই যে 3টে চ্যাপ্টার তোমার নন কভার্ড চ্যাপ্টার, তুমি যে 3টে চ্যাপ্টার এখনো কভার করতে বাকি রেখে গেছো, তুমি সেই 3টে চ্যাপ্টারের একটা শর্টস নোট বা এই ফুড নোটস এগুলোকে ফোকাস করো, শর্টস নোটস বা শর্ট ডেরিভেশন এগুলোর উপর ফোকাস করো। যে 3টে চ্যাপ্টার তোমার এখনো পড়া বাকি আছে, সেই 3টে চ্যাপ্টারের শর্টস নোট বা ওই ডেরিভেশনস গুলো, বা যেগুলো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো আমার এখনো পড়া বাকি আছে, যেগুলো আমাকে একটু ফোকাস করতে হবে, যেগুলো আমার দরকার, সেইগুলোর উপর দেখো, সেইগুলো থেকে ছোট ছোট শর্ট নোট নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এইটা একটা ফার্স্ট পয়েন্ট, ঠিক। এবার দেখো সেখানে করতে গিয়ে কোথাও কনসেপ্ট আটকাচ্ছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, নাহলে তো মানে এমন নয় যে মেমোরাইজ করে ফেললাম না বুঝে না শুনে, তাহলে তো আবার সেগুলো পরীক্ষার হলে মনে থাকবে না। তো সেইগুলোকে মানে সেইটার একটা নির্দিষ্ট টাইম দাও। এবার ধরো তুমি ভাবো যে আমার যে টাইমটা সেটা যেন একদিন মানে একটা দিনের তোমার একটা সাবজেক্টের জন্য আমি ধরো যদি ভাবি 18 ঘন্টা, 18 36 ঘন্টা, মানে যে সাবজেক্টটা বাকি আছে, মানে তুমি ভাবো এই সাবজেক্টটার জন্য আমি অ্যাটলিস্ট 36 আওয়ার্স পাবো। মানে তোমার যে সাবজেক্টটা বাকি, মানে তুমি বাকি থাকার যেটা কভার্ড হয়েছে সব মিলে তুমি এটা মাথায় রাখবে আমি এই সাবজেক্টটার জন্য 36 আওয়ার্স দিতে পারি। হ্যাঁ, এবার যদি ভাবো যে ল্যাঙ্গুয়েজের গ্রুপগুলোর জন্য তুমি একটু কম টাইম দিয়ে এই টাইমটা সায়েন্সের গ্রুপের জন্য কভার মানে অ্যাডজাস্ট করবে, সেটা হতে পারে। কিন্তু তুমি আগে সেটাও দেখো যে হ্যাঁ আমার ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক পড়া হয়েছে তো না, সেখানের জন্য আরো বেশি টাইম দিতে লাগবে, ঠিক। সেটা তোমাকেই নিজেকে অ্যানালিসিস করতে হবে যে হ্যাঁ আমি মানে তোমার ম্যাক্সিমাম আওয়ার্স সব এক পার সাবজেক্টের জন্য 36 আওয়ার্স হতে পারে, এবং 36 আওয়ার্সের মধ্যে তোমাকে সমস্ত জিনিসটাকে কভার করতে হবে। এবার বলবে যে তাহলে আমি মক টেস্ট কখন দেব? হ্যাঁ, তার মানে আমি দেখো 36 আওয়ার বলেছি, 36 আওয়ার্স মানে কত, মানে 18 ঘন্টা করে পার ডে, তাই তো? তার মানে আমার যদি দিনটা 36 আওয়ার্স একটু বেশিই বলে ফেললাম, মানে এটা সম্ভব না। তুমি করো এটা 30 আওয়ার্স করো, 30 আওয়ার্স এর মধ্যে আমাকে কভার করতে হবে, রাইট?
ঠিক, আমাদের ঘুমানো তো আছে না, তো এই সময় তোমাদের ঘুমটা মোটামুটি 6 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ রাখো। তার মানে 24 ঘন্টা যদি তোমার টাইম থাকে তোমার হাতে দিনে, তো 24 আওয়ার্সের মধ্যে আমি 6 আওয়ার্স বাদ দিয়ে দিলাম, তার মানে কি তোমার হাতে থাকলো 18 আওয়ার্স। এবার 18 আওয়ার্সের মধ্যে আরো যদি আমি 2 থেকে 3 আওয়ার্স বাদ দিয়ে দিই খাওয়া দাওয়ার পিছনে বা অন্য কাজের পিছনে, আমি 2 আওয়ার্সই বাদ দিচ্ছি। এখন তোমাদের একটু ফোকাসড হওয়া উচিত, মানে আমার হাতে থাকলো 16 আওয়ার্স, তাই তো? তার মানে 16 আওয়ার্সের মধ্যে যদি আমি আরো, এবার তোমার মক টেস্ট দেওয়ার জন্য তুমি পার ডে একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, একটা সাবজেক্টের মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। তোমার 2-3টে মক টেস্ট দেওয়ার লাগবে না, তুমি যেহেতু তোমার এখনো সিলেবাসটারই অনেকটা কভার করতে বাকি আছে, তোমার এখনো যেহেতু সোর্স নোট নিতে হচ্ছে, এখনো ডেরিভেশন গুলো দেখতে হচ্ছে, এখনো তোমার সিলেবাসের কিছু কিছু জায়গা পড়তে হচ্ছে, তো সেই জন্য তোমার এখন তুমি একবারেই যে তুমি সব মানে একদিনে যে 3টেই মক টেস্ট দিতে পারবে এরকম তোমার হবে না, মানে সম্ভব না। তো তো সেই রকম কিছু একবারেই সম্ভব না, তো সেই জন্য ডিমোটিভেট না হয়ে আগে আস্তে আস্তে সিলেবাসটা কভার করো। এবার ধরো কভার করলে, ধরো তুমি 3টে চ্যাপ্টার তোমার বাকি আছে বা 4টে চ্যাপ্টার বাকি আছে, তুমি দেখো কোন চ্যাপ্টার গুলো ওই মার্কস বেশি আসছে, আগে সেই চ্যাপ্টারটাকে ফোকাস করো। এবার ধরো মনে হলো তোমার 3টে চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টারে অনেকটা মার্কস বেশি আসে, একটা চ্যাপ্টারে মার্কস কম আসছে, কিন্তু তোমার টাইমটাও শেষ হয়ে যাচ্ছে, তুমি আর পারছো না, তো একটা চ্যাপ্টারকে ছেড়ে দাও, আর ওটা করতে হবে না, নতুন চ্যাপ্টার আর শুরুটা করতে হবে না, তুমি 2টো চ্যাপ্টারটা যেটা করছো সেটা সলিড ভাবে করো। আশা করছি তোমাদের মানে বোঝাতে পারছি ব্যাপারটা। তো এইভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তার মানে তোমার হাতে রয়েছে হচ্ছে তোমার 30 আওয়ার্স বা 30 থেকে 32 আওয়ার্স বলতে পারো, 32 আওয়ার্স। তো 32 আওয়ার্সের মধ্যে তোমাকে আমার একটা সাবজেক্টে যে পোর্শনটা বাকি রয়েছে সেটাকে কভার করতে হচ্ছে, ঠিক? সেইটাকে কভার করা মানে তোমার আশা করছি তোমার অ্যাটলিস্ট ধরো 5টা চ্যাপ্টারের মধ্যে যদি 3টে চ্যাপ্টার বাকি থেকে থাকে, তুমি অ্যাটলিস্ট 2টো বা তার একটু বেশি কভার করে ফেলতেই পারবে। এবার তোমার মনে হবে যে হ্যাঁ আমি শর্টস নোটসটা দেখতে গিয়ে কোশ্চেন দেখো যে কিরকম ওই চ্যাপ্টারে কিরকম টাইপের কোশ্চেন আসছে বা কিরকম টাইপের ইম্পর্টেন্স কোশ্চেন্স রয়েছে বা কি টাইপের কোশ্চেন আসতে পারে, শর্টস নোটসের থ্রু সেই টাইপের কোশ্চেন গুলোকে একটু ফোকাস করার চেষ্টা করো, মানে দিস টাইপ অফ কোশ্চেন গুলোকে ফোকাস করার চেষ্টা করো। যে তুমি শর্ট নোটস তো পাচ্ছ, কিন্তু শর্ট নোটের থ্রু যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলোকেও একটু ফোকাস করার চেষ্টা করো, ঠিক? যে কোশ্চেন গুলো তোমার একটু ইম্পর্টেন্ট, যে কোশ্চেন গুলো ডিসকাশন, তো তোমার অবশ্যই তোমার পাশে বইটা আছে, বইয়ের এমসিকিউ প্যাটার্নটা রয়েছে, বা তোমার যদি একটা কোয়েশ্চেন অ্যান্সারের বুক নেওয়ার দরকার পড়ে বা তোমার কোয়েশ্চেন ব্যাংক ট্যাঙ্ক কিছু থাকে, সেগুলো থেকে একটু দেখো যে চ্যাপ্টারটা পড়লে এই চ্যাপ্টারটা শর্ট নোটস একটা কভার করলে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলোকে নিয়ে দেখো, বা এই যে চ্যাপ্টারটা তোমার হয়ে গেছে তখন তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার পুরো জিনিসটাকে একবার রিভিশন করতে লাগবে, ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলোকে থরলি অ্যানালাইজ করো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করো। তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউটা যদি অ্যানালাইজ করতে পারো তাহলে দেখবে যে তোমার অনেকটা হেল্প হচ্ছে, মানে ব্যাপারটা মানে চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে তোমার এমসিকিউটা কভার হয়ে যাচ্ছে, ঠিক? তো এইভাবে পুরোটাকে তোমাকে কভার করতে হবে। এবং কতদিন তোমার হাতে টাইম? আপ টু 5 তারিখ অবধি বা 6 তারিখের 5 তারিখ ধরেই এগো, যে আমার হাতে আজকে 25 দিন, আমার হাতে আর 5 তারিখ অবধি টাইম আছে, মানে 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, আমার হাতে আর 12 দিন টাইম রয়েছে, রাইট? 12 দিনের মধ্যে আমাকে পুরোটা কভার করতে হবে, ঠিক? তো এবার সেই বুঝে তোমাকে আর কি এগোতে হবে, সেই বুঝে তোমাকে যে সিলেবাসটুকু বাকি রয়েছে, এবার তোমার মনে হতে পারে যে হ্যাঁ আমি মক টেস্ট দিচ্ছি, এবার তোমার দেখো তুমি ধরো ফার্স্টে তোমার ধরো ফিজিক্সটা কভার করতে হবে, তো ফিজিক্সটা যে টপিকটা বাকি রয়েছে কভার করলে
এবার যেদিন তুমি কেমিস্ট্রি পড়ছো বা যেদিন তুমি বায়োলজি পড়ছো বা যেদিন তুমি, আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস বলি, এবার অঙ্কটা নিয়ে বলি। এবার ধরো তোমার যদি অঙ্ক মেন সাবজেক্ট হয় বা তুমি যদি অঙ্কর উপর ফোকাসড হও, তাহলে আমি তোমাকে বলবো যে অঙ্কটার জন্য আরেকটা 1 ঘন্টা তোমার ওর মধ্যে থেকে বের করো। দিনের মধ্যে থেকে 1 থেকে 1 আওয়ার থেকে 2 আওয়ার্স ওর দিনের মধ্যে বের করে সেই টাইমে অঙ্কগুলো, মানে তোমার যদি অঙ্ক কভার হয়ে থাকে, সমস্ত অঙ্কর চ্যাপ্টার ওয়াইজ যদি কভার হয়ে থাকে, তাহলে আমি বলবো অঙ্কের একটা করে ছোট মক টেস্ট দিয়ে নাও, দিয়ে দেখো তোমার কোন কোন জায়গাগুলো উইকনেস হচ্ছে, কোন কোন জায়গাগুলো তুমি কভার করতে পারোনি বা কোন কোন জায়গাগুলো তোমার কভার করতে বাকি রয়ে গেছে। আর যদি মনে করো যে না আমি অঙ্কেতেও আমার কোনো কোনো কভার বাকি আছে, কোনো কোনো চ্যাপ্টার বাকি আছে, আমি বলবো ডিরেক্ট চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন নাও। আগে একবার এক ঝলক মানে শর্ট নোটস নিয়ে বা থিওরি নিয়ে পড়ে নাও। যদি মনে হয় যে শর্ট নোট মানে একটা অঙ্কের একটা শর্ট নোটস তৈরি করতে ম্যাক্সিমাম তোমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, তার বেশি লাগবে না। আগে সেই চ্যাপ্টারের শর্ট নোটস নিয়ে নাও, শর্ট নোটস নিয়ে সেই চ্যাপ্টারের শর্ট নোট নিয়ে তারপর সেই চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করো। যেখান মানে তোমার বিভিন্ন টেস্ট পেপারের থেকে চ্যাপ্টার ওয়াইজ কভার করো, বা বিভিন্ন পারুলের কোশ্চেন ব্যাংক থেকে কভার করো, বা তোমার ছায়া প্রকাশনীর যে সাকসেসার্স রয়েছে ওখানে তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ডিসকাশনস করাই আছে, সেখান থেকে কভার করো। মানে মানে ওটা থেকেও কভার করতে পারো, ওখানে চ্যাপ্টার ওয়াইজ করে আলাদা করে দেওয়াই আছে, সাজেশন বুক হিসাবে বলা আছে। কিন্তু ঠিক আছে, বাট ফাইন, সেখানে ভালো ভালো অঙ্করাও রয়েছে, তো সেইখান থেকে অঙ্কগুলোও কভার করতে পারো, অ্যাজ এ চ্যাপ্টার ওয়াইজ কভার করো। এবার ব্যাপারটা হচ্ছে যে তারপরে তোমার তাহলে মক টেস্ট দেওয়ার ব্যাপারটা কি হলো। এবার হ্যাঁ দেখো, ফিজিক্সটা আগে কভার করে দিলে, যখন তুমি কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রির যে আমি একটু টাইম স্লট ফাঁকা রেখেছি, সেই টাইমে তুমি ফিজিক্সের মক টেস্টগুলো দিলে, কারণ তাহলে তোমার কি আগের ফিজিক্সটা যে রিভিশন করলে সেটাকেও চর্চা হতে হতে যাচ্ছে কিন্তু কেমিস্ট্রির সঙ্গে। এবার কেমিস্ট্রিটা কভার করলে তখন ফিজিক্স কেমিস্ট্রি দুটো মক টেস্ট দিলে, তারপর বায়োলজিটা যখন কভার করছো, বায়োলজির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা করে শর্ট টেস্ট দিতে দিতে গেলে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার যদি মনে হয় যে আমি 40 নাম্বারেরই কি মক টেস্ট দেবো, দেখো তোমার যদি সিলেবাসটাই অনেকটা কভার করতে বাকি থাকে, তুমি 40 নাম্বারের মক টেস্ট দেবে না, ওটাকে হাফ করে নাও, তুমি 20 নাম্বারের মক টেস্ট দাও। তাতে তোমার মক টেস্টটা দেওয়ার অর্থ কি, যে তুমি টাইমের মধ্যে শেষ করতে পারছো কিনা এবং তোমার কোন জায়গাগুলো উইকনেস আছে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারছো, ঠিক। কিন্তু অবশ্যই মানে এমন নয় যে তোমার এরকম যদি তোমার মনে হয় যে না আমার সব সিলেবাসটাই পুরোপুরি কভার করতে হবে, আগে দেখো কোনটাই হার্ড মার্কস আছে, কোনটাই সলিড মার্কস আসছে, সেই জায়গাটাকে আগে আইডেন্টিফাই করো এবং সেই জায়গাগুলো আগে কভার করার চেষ্টা করো, রাইট। তাহলে তোমার মানে এবার তোমার হাতে তো সারা দিনটা সময় রয়েছে, তুমি সারা দিনে ফার্স্টে তুমি একদম সকাল মানে যদি যারা রাতে পড়ো তারা মর্নিং এ তো মিনিমাম যত রাত পর্যন্তই পড়ো, মর্নিং 8টা থেকে যেন তোমার পড়াশোনাটা শুরু হয়ে যায়, অ্যাটলিস্ট 8টা AM। যদি রাত কেউ 2টো অবধি জাগো বা 1:30টা অবধি জাগো, তাহলে সে যেন অবশ্যই 8টার মধ্যে তার নিজের স্টাডিটা শুরু করো সকালে, এবং যা পড়াশোনা রিভিশন করা সেটা সকাল থেকে শুরু করো। 8টা থেকে অ্যাটলিস্ট 10টা অবধি মিনিমাম পড়ো। এখন তো সারাদিন ফাঁকা, তারপর ব্রেকফাস্ট করে নাও, তারপরে ব্রেকফাস্ট করে আবার 11টা থেকে স্টার্ট করো, 11টা AM থেকে স্টার্ট করো, 11টা থেকে অ্যাটলিস্ট 12:30 করতেই পারবে ইজিলি। তারপর 12:30 PM, তারপরে কি, তারপরে তোমরা গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবে, তারপর স্নান টান করবে, লাঞ্চ করবে, তারপরে টোরে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিলে, দিয়ে আবার কটায় শুরু করবে, আবার ধরো শুরু করলে 3:30 থেকে 3:30 PM থেকে অ্যাটলিস্ট 6 PM অবধি পড়ো, তারপর 6 থেকে আরো 6:30 বা 7 অবধি একটা রেস্ট নিলে, আমি বলবো 6:30 থেকে আবার শুরু করো, বা আমি ধরলাম 7 থেকেই শুরু করলে 7 PM থেকে আপ টু 10 PM, বা যদি
মানে রাতে খাওয়ার জন্য তারপর 1 ঘন্টা তোমাকে গ্যাপ দিতে লাগবে, ঠিক আছে? আবার 11:50 থেকে তুমি যদি 11:50 PM থেকে অ্যাটলিস্ট 1:15 AM হবে, এই রুটিনে মেনটেন করো তোমরা, রাইট? তো এই রুটিন মেনটেন করলে আশা করছি তোমাদের মানে এই নিয়ে মানে কোনো মানে প্রচুর পড়া হয়ে যাবে, মানে এতটা পড়া হয়ে যাবে এই রুটিন যদি তুমি এই 7 দিন মানে এই কয়েকটা 2 সপ্তাহ মেনটেন করতে পারো, দেখবে মানে আর তোমাকে ফিরে তাকাতে হচ্ছে না। মানে আমি ম্যাক্সিমাম ছেলেই রাত জাগে বলে আমি এটা বললাম, না হলে এইখানে 8টাটা অনেক সকাল করা যায়। যারা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো, এবং এটা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করবো যে হ্যাঁ 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো, 10টা নয় একটু বাড়াবাড়ি হয়ে গেল, 11টার মধ্যে অ্যাটলিস্ট ঘুমিয়ে পড়ো, 11টা PM এর মধ্যে অ্যাটলিস্ট ঘুমিয়ে পড়ো। ঠিক এই 2 ঘন্টা যেখানে এখানে দিচ্ছিলাম, এই 2 ঘন্টা যেখানে এখানে ঘুমানোর জন্য দিচ্ছ, সেটা এখানে একদম স্টার্ট করো, সকালটা স্টার্ট করো একদম 6টা থেকে, 6 AM থেকে সকালটা স্টার্ট করো, মর্নিংটা একদম 6 AM থেকে যারা স্টার্ট করবে না, দেখবে ওই সারা তুমি এই 2 ঘন্টায় 3 ঘন্টায় যা পড়েছো এখানের 1 ঘন্টায় সেটা কভার হয়ে গেছে। ওই সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি যা করছো তুমি, সেটা সকালে 6টা থেকে 7টার মধ্যে কভার হয়ে যাবে, বুঝতে পেরেছো? সুতরাং তো সকালটাকে সবাই কাজে লাগাও, বুঝতে পেরেছো? তো সকালটাকে কাজে লাগাও, আমার মনে হয় তোমাদের সাকসেস আসবেই আর কি। মানে তোমরা ভালোভাবে জিনিসগুলোকে অ্যানালাইজ করো, যে টপিকগুলো পড়া হয়নি সেগুলো, কোনো ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। তোমার তো হাফ জিনিস পড়া হয়ে গেছে, কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেইগুলোকে তোমাকে ফোকাস করতে হবে, সেইগুলোকে তোমাকে কভার করতে হবে। তো সেইটা আশা করছি কভার করে ফেলতে পারবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আর যতটা মনে হয় যদি যে না কিছু কিছু জায়গা একটু বাদ দেওয়া যেতে পারে, তো সেইগুলো একটু বাদ দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যা ডাউট হবে, মানে আমাদের ক্লাসগুলো তো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের, সেখানে তোমরা সেই জায়গাগুলো এসে ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। এবং প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনস করা হচ্ছে, সেগুলো তোমরা দেখো। এই মানে রুটিনটাকে মেনটেন করার চেষ্টা করো, এখন জাস্ট লাস্ট মিনিট, তো এখন তোমাকে রুটিনটাকে মেনটেন করতে হবে, এবং শর্ট নোটস, ডেরিভেশন, ফিজিক্সের এইগুলোর উপর খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করো, ঠিক আছে? কুইক রিভিশনগুলো, তারপর ল্যাঙ্গুয়েজের কোন কোন কি নোটসগুলো রয়েছে সেগুলোকে দেখো, কোন কোন জায়গাগুলো তোমার মনে হচ্ছে যে না ঠিকঠাক হয়নি সেগুলোকে একটু ফোকাস করো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো বোঝা গেছে আশা করছি, ঠিক? তো এইরকম করে আমাদের পুরো সিলেবাসটাকে কভার করা যেতে পারে, ঠিক? আর ফিজিক্সের নিউমেরিক্যাল ডেরিভেশনগুলোকে খুব ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? এবং অঙ্কের ক্ষেত্রেও কিছু কিছু রেজাল্টকে তুমি অ্যাজ এ রেজাল্ট হিসাবে নাও এবং সেগুলোকে কভার করার চেষ্টা করো, ঠিক আছে? অঙ্কের কিছু কিছু জিনিসকে মানে কিছু কিছু প্রবলেমকে অ্যাজ এ রেজাল্ট হিসাবেই একটু মাথায় রেখে যাওয়ার চেষ্টা করো। অর্গানিকের রিয়াকশনগুলোকে একদম ছবির মতো করে মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো এইভাবে আর কি করতে হবে ব্যাপারটাকে। আর যদি মানে মনে হয় যে মক টেস্টের রেজাল্ট খারাপ হলো, মক টেস্টটা ঠিকঠাক এলো না স্কোর, তাহলে মানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। মক টেস্টের রেজাল্ট খারাপ হতে পারে, কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেইগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং সেইগুলোকে দেখার চেষ্টা করো আর কি, ঠিক? তো এই নিয়ে আশা করছি তোমাদের সমস্ত জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এই নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক? তো তোমরা এইভাবেই এগিয়ে যাও। তো ইজি টু লার্নিং স্কুলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। এবং তোমাদের যার যা ডাউট আছে, এরপরেও যার যা কোয়ারিজ আছে, যার যা মনের প্রশ্ন আছে, যার যা মনের মানে কোয়ারিজ আছে, সব তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের প্লে লিস্টে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপস রয়েছে, সো সেখানে গ্রুপ হয়ে জয়েন করতে পারো। সমস্ত ফ্যাকাল্টিসরা রয়েছে, তোমাদের যদি
যার যা কোয়ারিজ আছে, যার যা, এমন নয় যে তোমরা আমাদের পেড স্টুডেন্ট নও বলে এমন যে আমরা তোমাদের কোনো হেল্প করব না। অবশ্যই সব সময় ওয়েলকাম তোমাদের কাছে, তোমাদের যা কোয়ারিজ, তোমাদের যা প্রবলেম, তোমাদের যা ডাউট, সব কিছুতে তোমাদের সকলকে ওয়েলকাম। কারুর জন্য কোনো এখানে নয়, সবার জন্য ওপেন। তোমরা ওখানে ফ্যাকাল্টি অ্যাডমিনস রয়েছে, তাদেরকে মেসেজ করতে পারো, তোমরা ইজিলি রিপ্লাই পাবে। তোমরা ইজিলি তোমাদের কাউন্সিলিংসের প্রয়োজন হলে বা কিছু মনে হলে তোমরা অবশ্যই আমাদেরকে অ্যাক্সেস করতে পারো। তোমাদের যার যা প্রয়োজন, যখন যা প্রয়োজন, ইজি টু লার্নিং স্কুল তোমাদের পাশে আছে। ঠিক, তো এই ছিল আমাদের আজকের একটু মানে কি বলবো, একটা কাউন্সিলিং বা মোটিভেটিং সেশন যাই বলবে। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ ইজি টু লার্নিং স্কুলের সঙ্গে থাকার জন্য।